গুড আফটারনুন এভরিবডি। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা রেখে আমি আজকে তোমাদের বিষয়ে যাচ্ছি। আজকে আমি যেটা আলোচনা করব মূলত নেপোলিয়নের যুদ্ধগুলো, অর্থাৎ নেপোলিয়ন কোন কোন যুদ্ধ ইউরোপের দেশগুলির সঙ্গে করলেন। প্রথম যে যুদ্ধটার কথা বলতে হয় সেটি হচ্ছে 1797 সালে নেপোলিয়ন ইতালি অভিযানের সময় রোমের রাজা অর্থাৎ পোপ ষষ্ঠ পায়াসের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন। পোপ ষষ্ঠ পায়াস নেপোলিয়নের কাছে পরাজিত হয়ে নেপোলিয়নের সঙ্গে একটা সন্ধি করলেন, যেটি টলেন্টিনোর সন্ধি নামে পরিচিত। ইতালি অভিযানের পর অস্ট্রিয়ার সঙ্গে নেপোলিয়নের যুদ্ধ হয়েছিল। নেপোলিয়ন অস্ট্রিয়ার রাজা প্রথম চার্লসকে পরাজিত করেছিলেন এবং প্রথম চার্লস নেপোলিয়নের সঙ্গে যেটি সন্ধি করেন তা হল ক্যাম্পো ফর্মিওর সন্ধি। তাহলে ইতালি এবং অস্ট্রিয়ার পর নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মিশর অভিযান করেন। এই মিশর অভিযানের সময় নেপোলিয়নের সঙ্গে ইংল্যান্ডের দুটো যুদ্ধ হয়েছিল। এই দুটো যুদ্ধ হল, একটি হচ্ছে পিরামিডের যুদ্ধ আর একটি হচ্ছে নীল নদের যুদ্ধ। প্রথমটি অর্থাৎ পিরামিডের যুদ্ধে নেপোলিয়ন জয়লাভ করলেও নেলসনের কাছে তিনি নীল নদের যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন। এরপর নেপোলিয়নের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যুদ্ধটি সেটি হল ট্রাফালগারের যুদ্ধ। ট্রাফালগারের যুদ্ধে আমরা দেখলাম একদিকে ফ্রান্স ও তার বন্ধু রাষ্ট্র স্পেন আর অন্যদিকে ইংল্যান্ড। অর্থাৎ ট্রাফালগারের যুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স এবং স্পেন একত্রিত হওয়া সত্ত্বেও ইংল্যান্ডের কাছে এই ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয়েছিলেন। এখানে একটু বিষয় জানতে হবে যে ট্রাফালগারের যুদ্ধে নেপোলিয়ন এবং অর্থাৎ ফ্রান্স এবং স্পেনের যথেষ্ট নৌবহর থাকা সত্ত্বেও, অর্থাৎ নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রায় 2000 রণতরী বা নৌতরী এবং 1 লক্ষেরও বেশি সেনা মোতায়েন করা সত্ত্বেও নেপোলিয়নের কাছে ইংল্যান্ডের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন। এই পরাজয়ের প্রধান কারণ হল নেপোলিয়নের যে রণতরীগুলো ছিল সেগুলো ছিল আকারে বড় এবং কম গতি সম্পন্ন। পক্ষান্তরে ইংল্যান্ডের রণতরীগুলো ছিল খুবই ছোট এবং দ্রুত গতি সম্পন্ন, যার ফলে নেপোলিয়নকে পরাজিত করা ইংল্যান্ডের পক্ষে সহজ হয়েছিল। এবার আমরা আরেকটি যুদ্ধের সঙ্গে পরিচিত হব, যেটি হল পেনিনসুলার যুদ্ধ বা জাতিসংঘের যুদ্ধ। পেনিনসুলার যুদ্ধ বা জাতিসংঘের যুদ্ধ, এই যুদ্ধে নেপোলিয়নের বিরুদ্ধে চতুর্থ শক্তিজোট একত্রিত হয়েছিল। এই চতুর্থ শক্তিজোট যেমন ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া এবং প্রাশিয়া, এছাড়াও এই শক্তিজোটের সঙ্গে আরও 13টি জাতি একত্রিত হয়ে এই পেনিনসুলার যুদ্ধে বা সম্মিলিত জাতিসংঘের যুদ্ধে নেপোলিয়নকে চূড়ান্তভাবে পরাজিত করেছিল 1813 সালে। এই যুদ্ধে নেপোলিয়ন যখন পরাজিত হলেন, তারপর চতুর্থ রাষ্ট্রজোট নেপোলিয়নকে শাস্তি হিসাবে বা দণ্ড হিসাবে
একটা দ্বীপে নির্বাসিত করলেন। সেই দ্বীপটি হল, যে দ্বীপে নেপোলিয়নকে নির্বাসিত করা হয়, সেই এলবা দ্বীপ। এই এলবা দ্বীপে নেপোলিয়ন প্রায় 10 মাস নির্বাসিত ছিলেন। এরপর এই এলবা দ্বীপ থেকে ফিরে এসে নেপোলিয়নের জীবনে আরও একটি মারাত্মক ঘটনা ঘটল, যেটি ইতিহাসে বা ফ্রান্সের ইতিহাসে 100 দিবসের রাজত্ব নামে পরিচিত। এবার আমরা জানব এই 100 দিবসের রাজত্বটা কি। এলবা দ্বীপে নেপোলিয়ন যখন নির্বাসিত ছিলেন, সেই সময় এলবা দ্বীপ থেকে নেপোলিয়ন 1815 সালের 1 মার্চ আবার ফ্রান্সে ফিরে আসেন এবং ফিরে এসে ফ্রান্সের রাজা অষ্টাদশ লুইকে ক্ষমতাচ্যুত করে তিনি ফ্রান্সের সম্রাট হিসাবে দ্বিতীয়বার নিজেকে ঘোষণা করেন। সেই সময় নেপোলিয়ন ফ্রান্সে যে রাজত্বটা করেছিল, এই রাজত্বটা হচ্ছে 100 দিনের রাজত্ব, যা ইতিহাসে 100 দিবসের রাজত্ব নামে পরিচিত। এরপর আমরা আরেকটি নেপোলিয়নের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, যেটি হচ্ছে নেপোলিয়নের রাশিয়া আক্রমণ। নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেন, রাশিয়ার যে আবহাওয়া তার সঙ্গে ফ্রান্সের যে আবহাওয়া তার কোনো মিল ছিল না। অর্থাৎ রাশিয়ার ছিল প্রচণ্ড ঠান্ডা। সেই সময় নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেছিলেন। এই রাশিয়া আক্রমণের সময় নেপোলিয়নকে রাশিয়ার প্রধান সেনাপতি কুটজফের একটা রণনীতির সম্মুখীন হতে হয়েছিল, যেটি পোড়ামাটি নীতি নামে পরিচিত। এই পোড়ামাটি নীতিটা কি? কারণ রাশিয়ার সেনাপতি কুটজফ নেপোলিয়নকে জব্দ করার জন্য বা ফরাসি সেনাকে জব্দ করার জন্য তিনি রাশিয়ার সমস্ত ক্ষেতখামার, সমস্ত শস্য গোলাতে আগুন ধরিয়ে দিলেন এবং নেপোলিয়নের সেনাবাহিনী যাতে কোনো জলপান করতে না পারে তার জন্য তিনি পানীয় জলে, পুকুরে সর্বত্রই বিষ প্রয়োগ করলেন। এর ফলে ফরাসি সেনাবাহিনী খুব দ্রুত পিছু হটতে থাকে এবং আস্তে আস্তে নেপোলিয়ন ফরাসি বাহিনীর পরাজয়ে রাশিয়া থেকে ফ্রান্সে প্রত্যাবর্তন করেন। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে নেপোলিয়নের রাশিয়া অভিযান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল, যেটা নেপোলিয়নের পরাজয়ের অন্যতম বা পতনের অন্যতম কারণ। এরপর আমরা তোমাদের আজকের যে বিষয় আলোচিত হলো, সেই বিষয়গুলো থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরব। তোমরা সেই প্রশ্নগুলো একটু ভালো করে শুনে নাও। যেমন এখান থেকে কিছু প্রশ্ন হতে পারে যে ক্যাম্পো ফর্মিওর সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর হলো যে ক্যাম্পো ফর্মিওর সন্ধি হয়েছিল অস্ট্রিয়ার রাজা প্রথম চার্লস এবং ফরাসি সম্রাট নেপোলিয়নের মধ্যে। সময়টা হচ্ছে 1797 সালের 17 অক্টোবর। এরপর এখানে আর একটা প্রশ্ন হয়, টলেন্টিনোর সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর বলছি যে টলেন্টিনোর সন্ধি হয়েছিল নেপোলিয়ন এবং পোপ
ষষ্ঠ পায়াসের মধ্যে, সময় 1797 সালের জানুয়ারি মাসে। আর একটা প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর, ট্রাফালগারের যুদ্ধ সংগঠিত হয়েছিল ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে 1805 সালে, যদিও এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয়েছিলেন। এটা এরপর পেনিনসুলার যুদ্ধ বা সম্মিলিত জাতিসংঘের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল 1813 সাল থেকে 1814 সালের মধ্যে, অর্থাৎ 1813 সালে চতুর্থ শক্তিজোটের কাছে নেপোলিয়ন সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিল। সময়টা হচ্ছে 1814 সালের 31শে মার্চ। এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যাব, যেটি হচ্ছে যে পোড়ামাটি নীতি কি। পোড়ামাটি নীতিটি হল রাশিয়ার যে প্রধান সেনাপতি কুটজভ তার মস্তিষ্ক প্রসূত একটি রণনীতি। এই নীতি অনুসারে কুটজভ ফরাসি সেনাকে জব্দ করার জন্য তিনি রাশিয়ার সমস্ত ক্ষেত খামারে আগুন ধরিয়ে দিয়েছিলেন, রাশিয়ার শস্যাগারে আগুন ধরিয়ে দিয়েছিলেন, রাশিয়ার সমস্ত নদী এবং পানীয় জলে তিনি বিষ প্রয়োগ করেছিলেন, যাতে ফরাসি সেনা যুদ্ধক্ষেত্রে থেকে কোনো রসদ বা খাদ্য সামগ্রী সংগ্রহ করতে না পারে। শেষ পর্যন্ত আমরা দেখলাম যে কুটজভের এই নীতি জয়লাভ করেছিল এবং ফরাসি সৈন্যরা বাধ্য হয়ে রাশিয়া ত্যাগ করে ফ্রান্সে প্রত্যাবর্তন করেছিল।